আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই নতুন সংসদটা কিভাবে দেখছেন? কালকে শুরু হলো সংসদটা। ত্রয়োদশ সংসদ খ্রিস্টানরা মনে করে, এবং যে ত্রয়োদশ 13 নম্বরটা আনলাকি। হ্যাঁ, এইটা আমাদের দেশে কেউ কেউ মনে করে যে আনলাকি 13। তো আনলাকি 13 সংসদ শুরু হলো। বিভিন্ন আপনার নতুন নতুন চমকও দেখলাম। এই প্রথম দেখলাম যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় লোক বসেছিল, অসম্মান করলো। জাতীয় সঙ্গীতের প্রতি এদের কোনো, তারা এই দেশকে নেতৃত্ব দিবে, কিন্তু এই দেশের সঙ্গীতকে তারা গ্রহণ করতে পারেনি। তা দেখলাম আপনার এই অনেকগুলো যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে আপনার কাজ করেছে, মানুষ মেরেছে, হত্যা করেছে, তাদের জন্য আপনার শ্রদ্ধা জানানো হলো। তো এটা একটা ঐতিহাসিক, সেই দিক থেকে পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, মনে ভালো লাগলো না। তারপরে সবচেয়ে তাজ্জব হলাম যে বাংলাদেশে কিন্তু মির্জাফরের জন্ম হয়েছিল। তার পরবর্তীতে আমরা প্রায় 230 বছর গোলাম ছিলাম, ইংরেজের গোলাম ছিলাম। ইংরেজ সেই লর্ড ক্লাইভের যখন বিচার হয়, তখন লর্ড ক্লাইভ বলেছিল যে বাঙালি জাতি তারা নিমক হারাম, তবে তারা এই হৃদয়বান, কারণ আমার মতো লোকরেও তারা মাফ করে দিয়েছে। এটা ক্লাইভের টেস্টিমনির একটা অন্য অংশ, যে বাঙালিরা নিমক হারাম, বিক্রি হয়, তবে আমার মতো একটা বাজে লোকরেও যে তাদের অনিষ্ট করেছে, তাদের গোলাম বানিয়েছে, তাকে তারা মাফ করে দিয়েছে। তো কালকে দেখলাম আমাদের এই যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ইনি অনেকগুলো মিথ্যা তথ্য পেশ করলেন। ওনার মিথ্যা তথ্য দেওয়ার কথা ছিল, আমি জানি যে প্রেসিডেন্টের স্পিচটা সরকারি লিখে দেয়, উনি তুতা পাখির মতো পড়েন, কিন্তু সেখানে প্রেসিডেন্টের এখতিয়ার আছে, যে অংশ উনি পড়তে চান না সেইটা তিনি ওদের তুলে ধরতে পারেন, এবং তখন সরকার চাইলে সেটা পরিবর্তন না করলে, যদি ওখানে রাজনীতিবিদ কেউ হতেন, তা আমার ধারণা যে তিনি তুতা পাখির মতো মিথ্যা কথাগুলো বলতেন না, নিজের এতদিন ধরে যেটা চিন্তা ভাবনা, মন মানসিকতা, তার বিরুদ্ধে একেবারে উল্টো কথা বলতেন না। না বলে, আর যদি সরকার পিড়াপিড়ি করতো, তাইলে আপনার বদরুজ্জামান চৌধুরীর মতো তিনি সসম্মানে আপনি পদত্যাগ করতেন, কিন্তু সেটা উনি করেন নাই। মনে হলো যে মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক। এবং সেই সাথে আমার চিন্তা হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ কি ভালো করে চিনতে পারেননি, কারণ তিনি চুপ্পুকে কেউ জানে না, হঠাৎ করে ওকে বানালেন। যদি সেখানে একটা রাজনীতিবিদ বানাতেন, তাহলে হয়তো আমরা এইরকম মানে লোক দেখতাম না। এটা খুব দুঃখ লেগেছে যে সামান্যতম বোধ নেই, এবং বিশেষ করে মিথ্যা। আমরা জানি 2001 থেকে 2006 পরপর 5 বছর বাংলাদেশ পৃথিবীর মধ্যে দুর্নীতিতে 1 নম্বর। আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী এই ইউএন এর জবটা অফার করলেন, উনি আমাকে 2009 সালের মার্চের প্রথম সপ্তাহের দিকে কি দ্বিতীয় সপ্তাহের দিকে ফোন করেছিলেন। তো আমাকে বললেন যে অধ্যাপক সাহেব, আমি চাই আপনি আমার সৌদি আরবে রাষ্ট্রদূত হবেন। আমি বললাম, দেখেন আমি তো ডিপ্লোম্যাট না। তো উনি বললেন যে না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেখেছি, আমি যখন সৌদিতে গিয়ে, আমি তখন সৌদি আরব ছিলাম, উনি 1বার ও 2বার ওখানে গিয়েছিলেন, যে আপনি কিভাবে কাজ করেন। তা আমি তখন বললাম যে দেখেন, তখন উনি বললেন যে আপনার এই জয়েন করতে। আমি বললাম আমি তো পারবো না, আমার এখন ছেলে, আমার ছাত্রছাত্রী অনেকগুলো,
তাদের এখন মিড টার্ম হবে, তারা পেপার জমা দিচ্ছে, প্রজেক্ট জমা দিচ্ছে। আমার এইগুলো শেষ হতে আমার মে মাসের শেষের আগে আমি যেতে পারবো না। বললেন না, চাকরি ছেড়ে আসেন। আমি বললাম যে আমি সরি, আমি মে মাসের শেষে যদি আপনার প্রয়োজন হয়। তখন উনি বললেন যে কাজ করেন, আপনি দীপুমণি, ওনার পররাষ্ট্রমন্ত্রী, দীপুমণির সাথে আলাপ করেন। তো আমি চাই তাড়াতাড়ি আপনি আসেন। যাই হোক, আমি দেশে যাওয়ার পরে এই মে মাসের শেষে গেলাম, 27 মে আই ওয়েন্ট টু বাংলাদেশ। তখন গিয়ে দেখলাম যে আমার নামে যে অনুমোদন ছিল রাষ্ট্রপতি নিয়োগ প্রধানমন্ত্রীর সারসংক্ষেপ, সেইটার পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যায় না। তখন আরেকটা সারসংক্ষেপ লেখা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আবার সেটা সই করলেন। তারপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন, যখন আমি বাইরের লোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের লোক মোটেই পছন্দ করে না, সুতরাং তারা বিভিন্ন অজুহাতে। আপনার সারসংক্ষেপটা পাওয়া যাচ্ছিল না? হ্যাঁ, এর জন্যই আপনার সারসংক্ষেপটা পাওয়া যাচ্ছিল না। না, প্রথমটা আর পাওয়া যায় না, পরে আরেকটা নতুন করে করা হলো। তারপরে তারা ওই ট্যাগ্রামর বাহানা দিয়ে আমাকে অনেকদিন ওখানে বসি। আমি গেলাম মে মাসে, জুন মাস পার হলো, জুলাই পার হয়ে যাচ্ছে। আমি আমার ওয়াইফকে বস্টনে ওনাকে বললাম, এর মধ্যে আমি কিছু জিনিসপত্র ইয়ার সেলে দিয়েছিলাম। আমি ওরে বললাম তুমি সব এইগুলা সেল বন্ধ করো। সে বলে আমি খুব ভালো অফার পাইছি 2টা গাড়ির জন্যই। আমি বললাম না, এগুলো সব বন্ধ করো। হ্যাঁ, তো বলে কি তোমার কি আর যাওয়া হচ্ছে না? আমি বলে হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তখন সরি, আপনার ফোন চলে আসায় প্রফেসর আবুল মোমেনের সঙ্গে কথা বলছি। তিনি প্রথম সৌদি আরবের রাষ্ট্রদূত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অফার করেন। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কাউকে পছন্দ করছিলেন না। এর জন্য তার নিয়োগের যে সারসংক্ষেপ যেটা তৈরি হয়েছিল, সে ফাইলটা হওয়া হয়েছে। সরি, হ্যাঁ, এখন আসছি। আপনি আসছি হ্যাঁ। তো যাই হোক, আপনার কি হলো, পরবর্তীতে নেত্রী বললেন যে আমি আপনি ইউএনএতে পাঠাবো। আমি বললাম এখানে তো সব সিনিয়র লোকজন যায়। হ্যাঁ, তখন উনি খুব আপনার ভাবাবেগ হয়ে পড়লেন। তখন উনি আমাকে বললেন যে দেখেন, আমার দেশ পাঁচবার দুর্নীতিতে 1 নম্বর হয়, এইটা লজ্জা কোথায় ঢাকি, আপনি ইউএনএতে যান। আমি বললাম আমার তো আই ডোন্ট নো কিভাবে কি করবো। বললেন দেখেন আমার দেশের ভাবমূর্তি খুব খারাপ, আপনি মধ্যপ্রাচ্যে উটের দৌড়ে এই নারী ও শিশু পাচার এইগুলো নিয়ে আপনি যে জিহাদ শুরু করেছিলেন, সেই জিহাদে আপনি সাকসেসফুল হয়েছেন, বিশ্বজুড়ে আপনি সাকসেসফুল হয়েছেন। উটদের এখন এই বাচ্চাগুলোকে আর অ্যাবিউজ করে না। আপনি যেভাবে এইসব করেছিলেন, যান ওখানে গিয়ে আমার দেশের ভাবমূর্তি, বিশেষ করে আমার দেশ এই দুর্নীতি পরায়ণ দেশ, এইটার ভাবমূর্তি আমি পরিবর্তন করেন। আমার খুব সৌভাগ্য, যখন আমি এখানে আসলাম, উনি যে প্রথম মন্ত্রিসভা করলেন 2009 সালে, সেই মন্ত্রীদের বিরুদ্ধে আপনার কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ছিল না। এইটা আমার বড় হাতিয়ার। আর উনি আমাকে বললেন আপনি ওখানে যান, আর যত ধরনের সহায়তা আমি দেব, আপনি যান। দিস ইজ হাউ আই বিকেম বাংলাদেশ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দি ইউএন। এবং উনি কথা রেখেছেন। তো আমার কালকে এটা দেখে খুব, এই মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য যে পাঁচবার আমরা দুর্নীতিতে 1 নম্বর হই, আর সেইটা কিন্তু হয় বিএনপির, শুরু হয় আওয়ামী লীগের শেষ সময়ে, আর বিএনপির এই 2001 থেকে 2006 সালের শাসন আমলে। আর আমাদের মান্যবর রাষ্ট্রপতি এখানে এত মিথ্যা বয়ান করলেন, এতে দেখে আমার দুঃখ লাগলো। এবং বাংলাদেশের এইরকম নামি দামি পজিশনে যারা আছেন, তাদেরও মন মানসিকতা সম্পর্কে আমার
বড় খারাপ লেগেছে। এটা আই ডিডন্ট লাইক। তার মতো ব্যক্তি এটা করলেন কেন? আপনার কি মনে হয়, তিনি কি চাকরি রাখার জন্য। মেয়াদটা শেষ করতে যাচ্ছেন? আমার মনে হয় উনি চাকরি রাখার জন্য, হ্যাঁ, তিনি লোভী লোক নিশ্চয়ই, আর কমিটমেন্টের অভাব। আপনার কমিটমেন্ট থাকলে এবং যদি সামান্যতম কি থাকতো, আপনার গ্র্যাটিটিউড থাকতো, তাহলে এটা করতেন না। হ্যাঁ, আপনি দেখেছেন যে কত বর্ষিয়ার নেতা ছিলেন, তাদেরকে সেটাই, ওখানে যদি মনে করেন আমুবাই থাকতেন, ওখানে যদি তুফাইল আহমেদ থাকতেন, তারা কিন্তু চাকরি ছেড়ে দিতেন, চাকরি ছেড়ে জেল খেটতেন, কিন্তু এইরকম ডাহা মিথ্যা কথা বলতেন না বলে আমার ধারণা। একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন, আপনি ইউনুসকে নেলসন ম্যান্ডেলা হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমি আপনার যখন উনি আসলেন, আমার বন্ধুবর সালেউদ্দিন, হ্যাঁ, এই কেবিন দুজন ছিল, সালেউদ্দিন আর ওয়াহিদ। সালে আমাকে বলল যে দোস্ত আমি মনে হয় কি হব। আমি বললাম ভালো, হ্যাঁ। তারপরে আমি, সে অ্যাডভাইজার হলো, আমি তাকে বললাম তুমি ইউনুস ভাইকে একটা বুদ্ধি দিতে পারো, দেশ তো খুব বিভক্ত, ভেরি ডিসইউনাইটেড, এইটা কি ইউনাইটেড করার জন্যে তুমি নেলসন ম্যান্ডেলার পথ, উনি একটা রিকনসিলিয়েশন করে সাউথ আফ্রিকায় ধরে রেখেছিলেন, হ্যাঁ, এইটা তুমি ওনাকে বুদ্ধি দিতে পারো, হ্যাঁ। কিন্তু ইউনুস সাহেব দেখলাম তার পুরো উল্টোটা, হ্যাঁ। এই আমার সাথে আপনার সাউথ আফ্রিকার মবুটু, ওই যে ডেসমন্ড টুটু, তার সাথে আমার যথেষ্ট আলাপ হয়েছে। উনি এসেছিলেন নিউ ইয়র্কে, and I invited him and we had a long discussion. আমি ওনাকে বললাম, জিজ্ঞেস করেছিলাম ডেসমন্ড টুটুকে যে আপনি বুদ্ধিটা, তখন উনি বললেন যে দেখেন সাউথ আফ্রিকাতে সব ব্যবসা বাণিজ্যের সবই ছিল হোয়াইটদের, আর আমরা সবসময় নিগৃহীত। এখন ওরা যদি আমরা এইরকম আক্রমণ করি, তাহলে তো ওরা আমাদের সবকিছু নিয়ে চলে যাবে, আমরা খুব কষ্ট অর্থনীতিটা চালাতে পারবো না। তো সেই চিন্তা থেকে আর উনি বললেন যে গড, ফরগিভনেস ইজ এ ভার্চু। তো এইসব চিন্তার থেকে তিনি এই চিন্তাটা করেন এবং নেলসন ম্যান্ডেলা এইটাতে উৎসাহ দেন, এবং এর ফলে সাউথ আফ্রিকার এই অ্যাপাথিক সরকার যাওয়ার পরে, হ্যাঁ, তারা মানে খুব ভালো অবস্থানেই ছিলেন। তা আমি সেই প্রেক্ষিতে জাস্ট আমি ওরে বলছি যে তুমি কি করতে পারো, ইউনুস ভাইকে বলতে পারো হি কুড ফলো নেলসন ম্যান্ডেলা, দেন হি কুড ক্রিয়েট হিস্ট্রি। যাই হোক, অত ডিটেইল আলাপ হয়নি, হ্যাঁ, কিন্তু উনি তো পুরো উল্টো হয়ে হ্যাড এ রুল অফ ভেঞ্জিয়েন্স এন্ড এনমিটি এই করে আর দেশটাকে 12টা বাজিয়ে ছেড়েছেন। উনার এই 18 মাস বাংলাদেশের ইতিহাস, এটা কলঙ্কের ইতিহাস। ওনার সময়কার অপকর্ম, দুর্নীতি এবং আপনার আইনের শাসনের নামে প্রহসন, বিচারের নামে প্রহসন, বাংলাদেশে বোধ আগে কখনো এরকম হয়। He has exceeded all the bad thing in Bangladesh. আমার খুব দুঃখ, কারণ আমি ইউনুস ভাইয়ের সাথে অনেকদিন কাজ করেছি, আমি ওনাকে খুব সম্মান করতাম, আমি ওনাকে বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য রিকমেন্ড করেছি এক সময়ে, হ্যাঁ। সো আমার জন্য এই জন্য খুব খারাপ লেগেছে। বাট রমজান আসার সাথে সাথে, আমি জানি আমরা ছোটবেলায় শুনতাম যে রমজান আসলে শয়তান বন্দী হয়ে যায়, আর আমাদের দেশে রমজান আসার সাথে সাথে আপনার ইউনুস সরকারের এই টিরেন্ট সরকারের দূর হয়েছে। আমি এই জন্য নতুন সরকারকে অভিনন্দন আপনার তারিক সরকারকে অভিনন্দন জানিয়েছিলাম যে এটা টিরেন্ট হ্যাজ গন। এই কারণে আমি দুঃখ পেলাম যে ইউনুস ভাইয়ের মতো একটি লোক, আমি ওনাকে আসলে ঠিক চিনতে পারিনি, কারণ আমার ধারণা ছিল উনি যখন নোবেল প্রাইজ পান, আমারই মনে হয়েছিল আমি নোবেল প্রাইজ পেয়েছি। আর তারপরে উনি যখন একটা দল করলেন, এই যে নাগরিক শক্তি না কি জানি, তখন আমাকে উনি বললেন যে মোমেন তুমি এক কাজ করো, তুমি এইটা একটু আমেরিকাতে এইটারে প্রমোট করো। তারপরে উনি একটা ইস্তেহারও পাঠালেন, আবার এই সিরাজুল আলম খান ওনাকেও পাঠালেন বস্টনে আমাকে কনভিন্স করতে যে এইটা
আমি তো ইউনূস ভাইকে বললাম, আমি টেক্সট পাঠালাম, হ্যাঁ কি করলাম, ওনাকে বললাম, ইউনূস ভাই আপনাকে পৃথিবীর 800 মিলিয়ন লোকের দারিদ্র দূর করার দায়িত্ব দিয়েছে, অত বড় কাজ দিয়েছে, আর আপনি কি রাজনীতি এই পার্টি ফাটির ডং ডাঙ্গে লাগছেন, এগুলো বাদ দেন। উনি এটা উত্তর দেন নাই। আমি বললাম এগুলো বাদ। আমি ওনার ইউনূস সাহেবের সাথে অনেকদিন ধরে কাজ করেছি। উনি যখন তথ্য আপনি দিলেন যে আপনাকে বোস্টনে সিরাজুল আলম খান ইউনূসের দলের পিছনে ছিলেন এবং তাকে আপনার কাছে পাঠানো হয়েছিল। আমাকে সিরাজুল আলম খানকে আসলেন, তখন উনিও আসিয়া বললেন যে ইউনূস ভাই ওনাকে ওই কাগজ দিয়েছেন, আমাকেও কাগজ দিলেন যে এইটা আমরা যাতে আমেরিকাতে, এবং 2-3 জন ইউনূস ভাই নামের কারণেই তারা এই নাগরিক কি বলে যে শক্তি তাতে বস্টনে জয়েন করেছিল। হ্যাঁ, আমি বললাম যে এইগুলো বাদ দেন, এই ডংডাং বাদ দিয়ে আপনি দারিদ্র বিমোচনের যে দায়িত্ব পেয়েছেন ওইটাই করেন। ওইটা দিস উইল বি হিস্টোরিক জব, কারণ দারিদ্র একটা অভিশাপ, এবং এইটা যদি কমাতে পারেন দ্যাট উড বি এ গ্রেট জব। হ্যাঁ, পরে ইউনূস সাহেব যখন 1996-এ ওনার সম্মেলন হয়, মাইক্রোক্রেডিট সম্মেলন, ইউনূস ভাই আমাকে ফোন করলেন ওই মালয়েশিয়ার থেকে, কুয়ালালামপুর থেকে, বললেন মোমেন তোমার খুব দরকার। আমি বললাম কেন? বললেন তুমি তোমার নেত্রীকে এই সম্মেলনে আসতে অনুরোধ করো, কারণ উনি আসবে না বলেছে। হ্যাঁ, আর উনি যদি না আসে তাইলে হিলারি ক্লিনটন আর কুইন সোফিয়া, এই সুইডেনের রানী, ওরাও হয়তো আসতে পারবে না। আর তুমি ওনাকে বলো যে এখানে বহু দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আসবেন, উনি জানিয়ে আসেন। আমি নেত্রীকে ফোন করলাম, নেত্রী বললেন না আমি এখানে যাবো না, আমার রাষ্ট্রদূত বলেছে এই মিড টার্ম ইলেকশন আমেরিকা, ওই সময় গেলে আমাকে কোনো কংগ্রেসম্যান বা সিনেটর তাদের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না, আর হোয়াইট হাউস তো আমাকে দাওয়াত দেয় না, সুতরাং এই দেশে মিডিয়া বিরূপ অপিনিয়ন দেবে, আমি যেন যাব না। তারপর কিছুদিন পরে আমার কপাল খুব ভালো, আমার এক বন্ধু মানুষ, সে তখন বস্টন ইউনিভার্সিটির অ্যাক্টিং আপনার প্রেসিডেন্ট, ওর সাথে দেখা। আমি বললাম আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কিং হুসেন জর্ডানের, ওনাকে দাওয়াত দিয়েছিল, তো উনি লিডার্স প্রোগ্রামে এসেছিলেন ওখানে আপনার বস্টন ইউনিভার্সিটি। আমি তখন বললাম যে আমার দেশের নেত্রী শেখ হাসিনা, মহিলা প্রধানমন্ত্রী, এইরকম স্যাক্রিফাইজিং, বাপ হারিয়েছে, ভাই হারিয়েছে, মা হারিয়েছে, আত্মীয় স্বজন 15 জন হারিয়েছে, এইরকম একটা মহিলা, বহুদিন সংগ্রামের পরে আপনার প্রধানমন্ত্রী, তুমি তাকে এই লিডার্স প্রোগ্রামে আনতে পারবে? সে বলল নিশ্চয়ই পারবো, তবে আমি এজ এ প্রেসিডেন্ট এটা কি করতে পারি না, তুমি 2 জন সিনেট মেম্বারকে দিয়ে আমাকে রিকোয়েস্ট করো। তা আমি বললাম তোমার সিনেট মেম্বার আমি চিনি না। সে বলল যে হ্যাঁ তুমি তো চিনো, প্রফেসর পাপানেক তো তুমি ছিল, তুমি তো বাংলাদেশের সে হলো সবচেয়ে বড় প্রবক্তা, আর তুমি ছিল তোমার বন্ধু ইজিপশিয়ান এক ভদ্রলোক, হ্যাঁ আমার নাম করা ডিপার্টমেন্টের হেডও, বললেন যে তুমি ওদের জিজ্ঞেস করো, ওদের বলো রিকমেন্ড করতে, 2 জন, একজন রিকমেন্ড করবে, একজন সাপোর্ট দিবে, 2 সিনেট মেম্বার, তাহলে আমি এটা অ্যাপ্রুভ করে দেবো। আমি তাই ওই পাপানেকরে এবং ফারুক আলবাজ 2 জন, ফারুকরে বললাম আর কিশোরে বললাম যে আপনারা এটা যদি করেন, তারা সাথে এতেই এটা রিকমেন্ড করলেন, সে অ্যাপ্রুভ করে। আমি তো নেত্রীকে ফোন করলাম, বললাম নেত্রী আমি আপনার জন্য একটা প্রোগ্রাম করেছি, আপনি এখানে বস্টন ইউনিভার্সিটি আপনাকে ডক্টর ল ডিগ্রি প্রদান করবে, আপনি আসেন, আপনি ওয়াশিংটনে আসবেন, একদিন ওখানে উদ্বোধন করে চলে আসবেন বস্টনে। উনি সাথে সাথে রাজি হলেন। উনি বললেন যে দেখেন আমি ডিগ্রি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু কোনো গ্রাজুয়েশন সেরিমনি হয় নাই, তার ফলে আমি কোনোদিন একটা সার্টিফিকেট পাই নাই, সুতরাং দিস ইজ রিয়েলি গুড, আমি এটাতে আসবো। এই নেত্রী আসলেন। তখন ইউনূস ভাইকে আমি এই মাইক্রোক্রেডিট সামিটে ওনাকে সহায়তা করি। আমি যখন 2009 সালে আপনার পিআর হলাম, স্থায়ী প্রতিনিধি হলাম, ইউনূস ভাই আমার কাছে এক গাদা কাগজ দিলেন, ওনার গ্রামীণের এই পাবলিকেশন গুলো দিলেন, দিয়ে বললেন মোমেন তুমি ওখানে যাচ্ছ, তুমি এখন ওখানে গিয়ে আমাকে এই বিভিন্ন ফোরামে প্রমোট করতে পারো। আমি বললাম নিশ্চয়ই, হ্যাঁ
আই হ্যাড এ ভেরি গুড আর ওনার প্রতি আমার খুব শ্রদ্ধা ছিল। এই জন্য ইউনুস ভাইয়ের এই পারফরমেন্সে আমি সবচেয়ে বেশি আহত হয়েছি। এই লোকটাই আপনার মাধ্যমে শেখ হাসিনা তার প্রোগ্রামে গেলেন, সে নানা প্রমোশন পেল সে নানা জায়গায়, এবং সেই লোকটাই এই গাদ্দারিটা করলো। এটা আমার কাছে খুব তাজ্জুব মনে হলো, মনে হলো বাঙালি ক্যারেক্টার সম্পর্কে নতুন করে চিন্তা ভাবনার সুযোগ হয়েছে। হ্যাঁ, তবে সবই আল্লাহর ইচ্ছা। ইউনুস ভাইকে আমরা ফেরেস্তার মতো মনে করতাম, বাঙালিরা আমার মতো, আমার বহু সহকর্মীরা উনাকে ফেরেস্তার মতো মনে করতো, নবল, রিয়েল নবল। কিন্তু উনার এই 18 মাসে সেই ভাবমূর্তিটা ধ্বংস হয়ে গেছে। এখন ওনাকে সবাই মনে করে ইভিল। এইটাই এই অপারেশন মহাশয়তান, হ্যাঁ জি ফেরেশতানা মহাশয়তান, সেটাই মনে করে। আল্লাহ বোধহয় মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, এবং কারণ আমাদের ধারণা তার মানে এখন ওই আমি দেখলাম আমাদের বঙ্গবীর বলেছেন যে শেখ হাসিনা ইউনুসকে চিনেছিল। আমার তাই মনে হয় she understood him much better than us। কারণ আমরা সবসময় ওনার ভক্ত ছিলাম। হ্যাঁ, এই জন্য আমার খুব দুইজনের ব্যাপারে আজকে জানলাম, আজকে শাহাবুদ্দিন চুপ্পু এবং ইউনুস দুইজনেরই নিয়ে অনেক প্রত্যাশা ছিল, দুইজনই কিভাবে গাদ্দারি করলো। চুপ্পু সম্পর্কে আমি চিনি না, আই ডোন্ট নো হিম, সুতরাং আমার কোনো প্রত্যাশা এইসব ছিল না। তবে ইউনুস ভাই সম্পর্কে আমার অনেক প্রত্যাশা ছিল, সব একের বুড়ে বালি। সেই 32 নম্বর ভাঙায় নেতৃত্ব দিল, সেই আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে, কোথাও কাউকে দাঁড়াতে দেয় না, এখনো বিএনপি সেটা কন্টিনিউ করতেছে এবং বিএনপি কেও কষ্টে ফেলে দিয়ে গেছে। আপনার এই তারেক রহমান সরকারের জন্য আমার একটু দুঃখ হয়, কারণ বাংলাদেশ এমনিতে তো অর্থনীতি খুব কঠিন, চালাক শাসন করা সহজ না। এটা শেখ হাসিনা কিভাবে করেছিলেন এটা অনেক সময় আমাকে তাজ্জুব, এত ভালোভাবে হাউ শি ডিড ইট। দারিদ্র বিমোচন করেছেন, দেশের উন্নয়ন করেছেন, দেশে শান্তি শৃঙ্খলা। 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন উনি, 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন, 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন উনি, 24 ঘন্টাই দেশটা নিয়ে কাজ করতেন, ও সারাক্ষণ নিয়ে কাজ করতেন। তার যেটা আমি বুঝি, আমি এটাকে হাসিনা ইকোনমিক্স বলি। তো ওনার হাসিনা ইকোনমিক্সের আমি দুটো দিক চিন্তা করি। একটি হচ্ছে উনি আপনার সোনার বাংলা, সেই বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অর্থনীতি হবে, ওই বঙ্গবন্ধু সোনার বাংলা বানাবেন, এইটা একটা। আর আরেকটি ছিল দারিদ্র মুখ বিমোচন, প্রত্যেকের ঘরে ঘরে যেমন দুবেলা খাওয়ারের ব্যবস্থা, একটা ডিসেন্ট লাইফ। পশ্চিমা দেশে একটা যেমন একটা ডিসেন্ট লাইফ মেনটেন করে, ঘুম থেকে উঠলে তার দুশ্চিন্তা করতে হয় না বাতি আছে কিনা, গরম পানি আছে কিনা, পানি ঠিক মতো আসে কিনা, সেই ব্যবস্থা বাংলাদেশ। উনি বলছেন গ্রামকে শহর বানাবেন, শহরের যত প্রিভিলেজেস গুলো গ্রাম যেতে পায়। এন্ড শি ওয়ার্ক সো হার্ড, নো ওয়ান্ডার যে আপনার দেশের দারিদ্র অর্ধেকের নিচে নামিয়ে দিয়েছেন। অতি দারিদ্র 5.6% নিয়ে এসেছেন। 5%-এর নিচে হলে টেকনিক্যালি সেই দেশ দারিদ্র মুক্ত। শি ওয়ান্টেড দ্যাট, এবং 5.6 আপনার 2023 নিয়ে এসেছেন। এইগুলো আমি অভাবনীয় সফল, এবং এইগুলো মুখের কথা না, এইগুলো অর্জনের জন্য তিনি বহুবিধ প্রণোদনা, বহুবিধ প্রোগ্রাম তৈরি করেছেন। এই বয়স্ক ভাতা, আপনার বেকার ভাতা, হোমক টমুক, হ্যাঁ, বেহিসাবি। বিএনপি দাবি করছে এই ভাতাগুলো নাকি খালেদা জিয়া চালু করেছিলেন, শেখ হাসিনা কন্টিনিউ করছেন। আমি যেটা আপনার দাবি তো একটা জিনিস, কেন যদি আপনি সংখ্যা দেখেন, 1996 সালে শেখ হাসিনা যখন আসলেন, তখন এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের জন্য প্রথম 6,000 কোটি টাকা বরাদ্দ হয়। আর 2024 সালে শেখ হাসিনার সরকার এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের জন্য 1,16,000 কোটি টাকা বর্ধিত করে। চিন্তা করেন, এখন বিএনপি দাবি করে তো লাভ নাই, তাদের সময় কয় টাকা এইসব যদি চিন্তাও করতো, কয় টাকা বরাদ্দ করেছে সেটা দেখেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডিড মাচ। হ্যাঁ, তারা একটি করেছিল, সেটি বলেছিল যে
এই মেয়েদের শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষার বোধহয় 8ম ক্লাস পর্যন্ত, আর শেখ হাসিনা 12th ক্লাস পর্যন্ত করলেন। শুধু অবৈতনিক মানে বিনা পয়সায় পড়বে মেয়েরা, শুধু বিনা পয়সায় পড়বে না, উনি একটা উপবিদ্য দিলেন। এবং এইখানে একটা মজার কাহিনী, উপবিদ্যটা তিনি এই যে স্কলারশিপটা দিতেন সেইটা উনি প্রত্যেক মায়ের কাছে পাঠাতেন, এই কিসে দিয়ে বিকাশ করে মায়ের কাছে পাঠাতেন। তো মায়ের কাছে পাঠানোর একটি কারণ, যদি বাপের কাছে পাঠায় বাপ হয়তো টাকাটা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, কিন্তু মায়ের কাছে পাঠালে মাটার সংসারের বেশি জদে, তখন স্কুলে বাচ্চাটাকে নিয়ে যাবে, সেই জন্য উনি মায়ের কাছে পাঠাতেন, 1 নম্বর। 2 নম্বর, উনি এক আইন করলেন যে ওদের যদি বিয়ে দিয়ে দেয় 15 বছরের আগে, হ্যাঁ, তাহলে কিন্তু উপবৃত্ত পাবে না। তারপরে ওই যে আমাদের দেশে আর্লি ম্যারেজ, এইটারও একটা বন্ধ করার প্রচেষ্টা। তো শেখ হাসিনার এইসব চিন্তাধারা বাস্তব ভিত্তিক চিন্তাধারা, এন্ড দিস আর হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট। নট অনলি দ্যাট, উনি যখন 2009 আসলেন সরকারে, তখন আমাদের আপনার শিক্ষার এনরোলমেন্ট, প্রাইমারি স্কুল এনরোলমেন্টে মেল ছিল, বয়েজ হচ্ছে 53% আর মেয়েরা ছিল 47%। আর উনি 2000 আপনার যখন চলে গেলেন, তার পুরো উল্টো, কারণ উনি এই মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে ওদের স্কুল এনরোলমেন্ট আপনার অনেক বাড়িয়ে দিলেন, একেবারে অপোজিট হয়ে গেল। নট অনলি দ্যাট, উনি বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে মেয়েদের যে উন্নতি করেছেন। এই বছর এই মার্চ মাসে বিশ্ব মহিলা দিবস, আমি শেখ হাসিনাকে স্মরণ করি এই জন্যে। আপনার দেশে উনি যে কাজ করলেন, একাধিক প্রোগ্রাম দিয়ে মেয়েগুলোকে নিরাপত্তা দিয়েছেন। তার ফলে আমাদের দেশে 2006 সালে যেখানে মাত্র 6% মহিলা আমাদের শ্রমিক ছিল, ওয়ার্ক ফোর্সে ছিল, সেইটা বেড়ে 2024-এ 46%, 40% বৃদ্ধি পেয়েছে। এইটা একটা অভাবনীয় সাফল্য। শুধু বাংলাদেশে করেন নাই, ইউএনএ তো তিনি একটি আপনার রেজলিউশন পাশ করেন, এবং ইউএন এর 193টি দেশ সাহস গ্রহণ করে। বাংলাদেশে এটা অনেকেই জানে না। ইউএনএ উনি একটা প্রস্তাব করেন, সেই প্রস্তাবটা গৃহীত। এটা হচ্ছে পোস্ট কনফ্লিক্ট কান্ট্রিগুলোতে, এটা বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে উনি এই প্রস্তাবটা দিয়েছিলেন যে মহিলাদের আপনার এই কি বলে যে পোস্ট কনফ্লিক্ট কান্ট্রিতে পিস কিপিং এ সম্পৃক্ত করতে হবে, এবং ইউএন এটা অ্যাকসেপ্ট করে। এইটাকে বলে ইউএন সিকিউরিটি কাউন্সিলটা গ্রহণ করে, এটার বলে UNSC, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1324। এর প্রেক্ষিতেই ইউএন মহিলাদের পিস কিপিং এ নেয়। সো she has done enormous thing. আমি নিজেই বলতে পারি যে ইদানিং আপনারা এসডিজির কথা বলেন, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে একটা শব্দ সবাই ইউজ করে, নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। এই নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড বাংলাদেশ সরকারের এডিশন। হ্যাঁ, আমরা চাই প্রো পিপল, প্রো প্ল্যানেট, মোর পিসফুল, মোর প্রসপারাস ওয়ার্ল্ড where no one is left behind. No one is left behind. এটা অ্যাড বাংলাদেশের। হ্যাঁ, এই যে আমরা ভীষণ সারা বিশ্বে দিয়েছিল শেখ হাসিনা সরকার, এইগুলো আমাদের দেশে শেখ হাসিনা সরকার প্রচার বিমুখ ছিল, সেই কারণে এগুলো অত বলা হয়নি। কিংবা ওনার যে অটিজমের উপরে যে রেজলিউশন, কিংবা ওনার যে পিপলস এম্পাওয়ারমেন্ট, পিস কিপিং, পিস সেন্ট্রিক ডেভেলপমেন্ট মডেল, এগুলো তো আপনার গবেষণার বিষয়। People should do